সবার আগে এসকে টেক ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য। সো আজকের টপিক হচ্ছে স্কোপ অফ হায়ার এডুকেশন ইন ইউএস ফর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটস। সবার প্রথমে আমি আসলে ভালো টাইম পাই নাই, সো স্লাইড গুলো ভালো মতো রেডি করতে পারি নাই, সো দেয়ার কুড বি সাম টাইপোস, সো এই জন্য আসলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আমার বিষয় একটু বলি, আমি প্রতিম শিকদার 2017-এ ইউএসএ তে আসি, এখানে মাস্টার্সে ফুল ফান্ডিং নিয়ে। দেন ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে আমি মাস্টার্স করি এবং গত বছর থেকে এখানে পিএইচডি শুরু করি। এটা ফেলোশিপে আছি, রিসার্চ ফেলোশিপ, আর হচ্ছে পিএইচডি স্টুডেন্ট হিসেবে একটা নন ওভেন ফাংশনাল ম্যাটেরিয়ালস ল্যাবে কাজ করছি আর কি। সো আমি ব্রিফলি পুরো প্রসেসটা একটু সবার সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল, why do we pursue higher education? বেসিক্যালি ইউএস এর যে ইউনিভার্সিটি গুলো আছে এইগুলো হচ্ছে ইনোভেশন বেসড অর রিসার্চ বেসড। সো একটা ইউনিভার্সিটিতে কত নতুন ইনোভেশন হবে এটা আসলে ম্যাটার করে, সেই জন্য ইউএস এর ইউনিভার্সিটিকে সবাই প্রিফার করে। আর এইসব ইনোভেশন থেকে একসময় একটা মানুষকে এফিশিয়েন্ট ওয়ার্কার বানায় ও রিসার্চার বানায়। সো এই জন্য আসলে অনলি রিসার্চ ফোকাস হলে ইউএসএ তে আসা উচিত আমি মনে করি। আর হচ্ছে একটা নতুন ইনোভেশন মানে একটা কোম্পানিতে নতুন একটা ডাইমেনশন অ্যাড করা, দ্যাট মিনস দে আর ক্রিয়েটিং জব বাই ইনোভেটিং। সো আমার এইসব কারণগুলো হচ্ছে ইউজুয়ালি ইউএসএ তে মাস্টার্স বা পিএইচডি করলে মানে কেন আমরা আসবো বা কি জন্য আসবো, এগুলো হচ্ছে মূলত কারণ। সো এখানে বেসিক্যালি অনেক টাইপের স্কলারশিপ আছে। সো এই তিনটা স্কলারশিপ হচ্ছে খুবই কমন: রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এটাকে টিএ বলে, হচ্ছে ফেলোশিপ। সো এই তিনটা স্কলারশিপ কেউ পেলে সবাইকে ফুল ফান্ডিং দিতে পারে, আবার নাও দিতে পারে। সো বাট মোস্টলি সবাই ফুল ফান্ডিং পায়। ফুল ফান্ডিং বলতে আমি বুঝাচ্ছি 100% টিউশন ওয়েভার, দ্যাট মিনস ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং। সাথে তোমাকে স্টুডেন্টকে মান্থলি একটা স্টাইপেন্ড দিবে। সো সেই স্টাইপেন্ডটা ক্ষেত্রে 1000 থেকে 1500-এর মধ্যে ভ্যারি করে, মানে $1500। আর পিএইচডির ক্ষেত্রে একটু বেশি, যেটা $1400 থেকে $2300-এর মধ্যে ভ্যারি করে। সো এখানে অনেকে বলতে পারে আর এর কাজ কি? ইউজুয়ালি আর এর কাজ হচ্ছে রিসার্চ করা, এক্সপেরিমেন্টাল রিসার্চ, ডেটা কালেকশন, আর হচ্ছে বিভিন্ন কনফারেন্সে প্রেজেন্টেশন করা, ওদের রিসার্চটা প্রেজেন্ট করা। আর ঠিক আরেকটা স্কলারশিপ হচ্ছে টিএ, যেটা হচ্ছে গ্রেডিং করা, লাইক মাঝে মাঝে টিচিং করতে হয়, আর হচ্ছে টিচারের বা প্রফেসরের লেকচার ম্যাটেরিয়ালস গুলো মাঝে মাঝে তৈরি করে দিতে হয়। আর অবভিয়াসলি এক্সামে তো ডিউটি দিতেই হয়। আর অনেকে কোশ্চেন করতে পারে যে আমি এমএসএ ফান্ডিং নিয়ে আসলাম বা পিএইচডি তে ফান্ডিং নিয়ে আসলাম, তাহলে কি আমি বাসায় সাপোর্ট করতে পারবো কিনা? সো এটা আসলে অবভিয়াসলি পসিবল, কারণ হচ্ছে আমাদের যে লাইফস্টাইল, এই পরিমাণ অ্যামাউন্ট আসলে আমরা যখন লাইক আমরা এটা আমাদের জন্য এনাফ টোটালি। সো আমরা বাসায় সাপোর্ট করতে পারবো আমার মনে হয়, এবং সবাই করে আর কি। সো ইউএসএ তে যদি গ্রাজুয়েট স্কুল বা এমএস অর পিএইচডি তে অ্যাপ্লাই করতে হয়, তাহলে এই রিকোয়ারমেন্ট গুলো আসলে লাগবে। একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট সিজিপিএ 3 থাকতে হবে অবভিয়াসলি। তবে কিছু এক্সেপশন আছে, এটা আমরা পরে ডিসকাস করব। কারণ হচ্ছে এই সবগুলা জিনিস নিয়ে আসলে একটা ওভারঅল প্রোফাইল, জিআরই, এসওপি যেটাকে স্টেটমেন্ট অফ পারপোজ বলে, আর হচ্ছে এলওআর বলে একটা রিকমেন্ডেশন লেটার, যেটা প্রফেসরের কাছ থেকে নিতে হয়, আর প্রোফাইল অর আইএলস, আর হচ্ছে পাবলিকেশন অর রিসার্চ এক্সপেরিয়েন্স থাকাটা, এর থাকলে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। মুভিং অ্যাহেড, কিছু জিআরই নিয়ে কিছু সংক্ষেপে কিছু বলি। এটা আসলে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে ভার্বাল রিজনিং, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। 2টা পার্টি 40-40-80 মার্কসের, বাট জিআরই 0 হচ্ছে 130 থেকে
প্লাস যা পাই সেটা যোগ হয়ে তারপর টোটাল স্কোরটা মানে দেয় আর কি। আরেকটা হচ্ছে রাইটিং। রাইটিংটা আসলে 6 এর মধ্যে। সো ইউজুয়ালি দুইটা সেকশন থাকে, লাইক ফর এক্সাম্পল ভার্বাল কোয়ান্ট ভার্বাল এইভাবে, অথবা কোয়ান্ট ভার্বাল কোয়ান্ট এই টাইপের সেকশন গুলো থাকে। মানে এগুলা এক্সপেরিমেন্টাল সেকশন একটা থাকে যেটা আসলে কেউ জানতে পারবে না যে কোনটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। সো এটা আসলে ওইভাবে ওরা ক্যালকুলেট করে। আর একটা ব্যাপার হচ্ছে এটা হচ্ছে এটা অ্যাডাপটিভ টেস্ট, মানে ফার্স্টে যদি খুবই খারাপ করে পরেরটা ইজি হয়, আর পরেরটা যদি একটু ভালো করে পরে একটু অ্যাডভান্স আর কমার্শিয়াল ভার্সনের ওরা প্রশ্নগুলো সেট করে। আর এগুলো হচ্ছে জিআরই স্টাডি ম্যাটেরিয়ালস। ফার্স্ট অফ অল জিআরই এর কোশ্চেন গুলো করে হচ্ছে ইটিএস। সো ইটিএস এর বইগুলো হচ্ছে মানে মাস্ট, এগুলা থেকে হচ্ছে এগুলোর প্যাটার্নটা আমাদের অবভিয়াসলি ফলো করতে হবে। জিআরই আরো কিছু বই আছে যেমন ম্যানহাটন 1 থেকে 6 আর 7-8। ম্যানহাটন 1 থেকে 6 এটা হচ্ছে ম্যাথের জন্য, আই মিন কোয়ান্টের জন্য। আর 5LB এটাও ম্যাথের জন্য খুব ভালো, আই মিন প্র্যাকটিসের জন্য। আর ম্যাগুসের এটা আমরা কিনতে পারি। ম্যাগুস হচ্ছে একটা অনলাইন অ্যাকাউন্ট যেটা প্র্যাকটিসের জন্য খুবই উপকারী। আর যদি আমরা ওয়ার্ডের জন্য ফোকাস করি তাহলে এসব ওয়ার্ড গুলা পড়লে আমার মনে হয় দ্যাটস এনাফ, লাইক ওয়ার্ড স্মার্ট, ব্যারন্স, ক্যাপলানের 400। ওয়ার্ডের থেকে আরেকটা মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিডিংটা। আমরা আসলে রিডিং এ খুবই দুর্বল বলা যায়, কারণ আমাদের খুব দ্রুত পড়ে এটার জিস্ট আর মেইন ফোকাসটা ম্যাটেরিয়ালটা আমরা গেস করতে পারি না, যেজন্য আসলে রিডিং এ অনেকে খারাপ করে। বাট রিডিং আসলে ইজি, যদি একটু টাইম দেওয়া হয় এটা আসলে আসলে অনেক ভালো করা যায় আর কি। আর যদি ওয়ার্ডের জন্য টেকনিক প্রয়োজন হয় তাহলে নেমোনিক ডিকশনারিটা আমি ইউজ করতাম। সো এটা আসলে খুবই ইজি আর কি, মানে ওয়ার্ড শেখার জন্য। আরেকটা হচ্ছে টফেল আর আইএলস। টফেল আর আইএলস এটা আসলে যে কোনো একটা দিতে হয়। আমি প্রেফার করব আইএলস, বিকজ ইউএসএ ছাড়া অনেকের ফোকাস থাকে কানাডিয়ান কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা। সো এই জন্য আইএলসটা ওরা বেশি প্রেফার করে। বাট ইউএসএ তে আইএলস অ্যাকসেপ্ট করে, সো আমি আইএলস দিয়েছিলাম। আমার মনে হয় আইএলসটা আমার কাছে ইজি মনে হয়েছিল টোফেলের থেকে। সো টোফেলের টোটাল মার্কস হচ্ছে 120। আর 120 থেকে প্রতিটা সেকশন হচ্ছে 30 করে, রিডিং, রাইটিং, লিসেনিং এন্ড স্পিকিং। সো এখানে একটা জিনিস বলে রাখি যে স্পিকিং এ অনেক ক্ষেত্রে যারা টিএ তাদের অবভিয়াসলি স্পিকিং একটু ভালো স্কোর থাকা ওরা এক্সপেক্ট করে আর কি। সিমিলারলি আইএলসও যদি 7 এর উপর পাওয়া যায় স্পিকিং এ অথবা 7, দ্যাটস এ গুড স্কোর ফর টিএ। অনেকে জিজ্ঞেস করে যে টোফেলে আর আইএলটিএস এ মিনিমাম কত লাগবে। এখানে আসলে মিনিমাম আসলে বলাচ্ছে কি যত পাওয়া ভালো, যত পাওয়া ভালো ততই ভালো। তবে 85 টোফেলের জন্য খুবই ভালো স্কোর। আর আইএলটিএস এ 7 বললে আসলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্কোর বলা যায়, যে অলমোস্ট সবগুলো সিটিতে অ্যাপ্লাই করা যায়। এখন আসে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এসওপি এবং এলওআর। অনেকের জিআর স্কোর খারাপ, সিজিপিও খারাপ, বাট সে কিন্তু চাইলে এই এসওপি যেটা স্টেটমেন্ট অফ পারপোজ এটা দিয়ে সবকিছু ওভারকাম করতে পারে। কারণ হচ্ছে এইটা আসলে নিজের একটা স্টোরি, যে আমি কেন এই প্রোগ্রাম আসতে চাই, এই ডিগ্রিটা আমার কেন দরকার, তারপর আমি ফিউচারে এই ডিগ্রিটা ইউজ করে কি করব, আমার রিসার্চ ইন্টারেস্ট কি, আমার স্ট্রেংথ উইকনেস জিনিসগুলো, উইকনেস বলবো না, স্ট্রেংথ গুলা কি, আমি আর্লিয়ারে কি করেছি, এগুলো আসলে জানাটা খুব ইম্পর্টেন্ট। সো একটা এসওপি যদি, এটাকে অনেকে আসলে কিলার বলে, কারণ হচ্ছে এটার মাধ্যমে অনেকে ফান্ডিং পাইতে পারে, কারণ হচ্ছে ওর স্টোরিটা যদি ভালোভাবে আর ইন্টারেস্টটা ভালোভাবে মানে গ্রাজুয়েট স্কুলে মানে ফোকাস করতে পারে আর জানাতে পারে, তাহলে তারা অবভিয়াসলি ফান্ডিং দেওয়ার জন্য রেকমেন্ড করে আর কি। আরেকটা হচ্ছে এলওআর। এটা আসলে রেকমেন্ডেশন লেটার, ইউজুয়ালি 3টা লাগে। The first LOR should be from undergraduate supervisor, যার আন্ডারে আমরা রিসার্চ করি। তো সেই তো বলতে পারবে আমাদের স্ট্রেংথ কি, আমরা কেন ফোকাস কোন একটা বিষয়ে, রিসার্চে কি টাইপের মোটিভেশন থাকে, সেগুলো আসলে ইম্পর্টেন্ট। আসলে
কখন অ্যাপ্লাই করা উচিত বা কিভাবে অ্যাপ্লাই করব? ইউএসএ তে ৩ টা সেশন থাকে। এটা হচ্ছে ফল, স্প্রিং অ্যান্ড সামার। সামারে ইউজুয়ালি ক্লাস হয় না। ক্লাস হয় না বলতে রিসার্চটা হয়, বাট স্টুডেন্ট নেয় বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফলে। সো ফলে শুরু হয় সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়। আর ক্লাস শুরু হয় অগাস্ট থেকে। আর হচ্ছে স্প্রিংটা আসলে জানুয়ারি থেকে শুরু হয়। বাট ফলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেশি নেই বিদায় এখানে ফান্ডিংটা বেশি থাকে। আর সামারে স্টুডেন্ট রেয়ারলি নেয়, বাট সামারে অনেকে আসে আর কি শুধু রিসার্চ করার জন্য, পরের সেমিস্টার থেকে ক্লাস শুরু করে। আর অ্যাপ্লিকেশন দ্য হোল প্রসেস অনলাইন ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে ওখানে লগ ইন করতে হয়, আইডি খুলতে হয়, এবং সবগুলো ম্যাটেরিয়াল ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, জিআরই স্কোর, আইএলটিএস এর সার্টিফিকেট সবগুলো আপলোড করতে হয়। সো আমরা কাকে কন্টাক্ট করা উচিত ফর অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট? অনেক কিছু থাকে। ফার্স্ট অফ অল গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর, যে ডিপার্টমেন্টে যখন ওয়েবসাইটে যাবেন তখন গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর একটা অপশন থাকে। আর হচ্ছে ইন্টারন্যাশনাল এডমিশন অফিসকেও আমরা নক করতে পারি। মাঝে মাঝে গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর লাইক স্টাফ হতে পারে, আর মাঝে মাঝে প্রফেসর হতে পারে। সো ওইটা জেনে ওইভাবে ইমেইলে সংবোধন করা উচিত আর কি। এটা আসলে অনেক ইম্পর্টেন্ট জিনিস যে আমি প্রফেসরকে কিভাবে ইমেল করব। এবং অনেকে জিজ্ঞেস করে আমি এতগুলো প্রফেসরকে ইমেল করছি বাট রিপ্লাই পাই না। আসলে এটা টাফ, রিপ্লাই পাওয়াটা খুবই টাফ। কারণ হচ্ছে প্রফেসর অনেক বিজি থাকে এখানে। ওরা গ্র্যান্ড লেখা, রাইটিং, অনেক কিছু, ক্লাস নেওয়া, সবকিছু নিয়ে অনেক ব্যস্ত থাকে। সো ইমেল করার আগে আমার আসলে জানতে হবে ওই ডিপার্টমেন্টটা আসলে কি আরে দেয় কি না। কারণ হচ্ছে টিএ জিনিসটা ইউজুয়ালি গ্রাজুয়েট স্কুল আর ডিপার্টমেন্ট থেকে ঠিক করে। সো এই জন্য প্রফেসরকে ইমেল করার প্রয়োজনটা তেমন একটা পড়ে না, যেটা আর এর জন্য দরকার। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার ওর রিসার্চ পাবলিকেশন রিসেন্ট আছে কিনা। ফর এক্সাম্পল একটা ওয়েবসাইটে একটা প্রফেসর 2005 এ লাস্ট একটা পেপার ওর পাবলিকেশন করেছিল। সো ফর শিওর যে ও রিসার্চ স্টুডেন্ট আর নিচ্ছে না বা রিসার্চ বন্ধ করে দিয়েছে। সো ওই জিনিসগুলো রিসার্চ করে বা এক্সপ্লোর করে আমাদেরকে বের করতে হবে। আর অবভিয়াসলি ল্যাব সাইজ, কারণ বড় ল্যাবে অবভিয়াসলি ফান্ডিং বেশি। সো ওয়েবসাইটে ওদের ল্যাবের কারা কারা আছে ওদের কাছ থেকেও অনেক কিছু ইনফরমেশন জানা যায়। ইমেলটা কিরকম হওয়া উচিত? এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে একটা ইমেল মানে কিভাবে লেখা উচিত প্রফেসরকে। ফার্স্ট অফ অল অবভিয়াসলি একটা সাবজেক্ট থাকা উচিত। ফর এক্সাম্পল এখানে পিএইচডি অ্যাপ্লিক্যান্ট নিয়ে প্রসপেক্টিভ পিএইচডি অ্যাপ্লিক্যান্ট ফর ফল 2020 এখানে লেখা আছে। তারপর এই যে অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমাদের ফোকাস থাকা উচিত। কারণ আমি যদি ভালোভাবে ফোকাস না করি, যেমন অনেকে লিখে হচ্ছে প্রফেসরের নাম হচ্ছে হাং জু সু। সো এখানে অনেকে লিখে হচ্ছে ডিয়ার হাং, ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট। কারণ হচ্ছে এটা ফার্স্ট পরিচয় ডিয়ার বলা উচিত না। আবার অনেকে ফার্স্ট নেম ধরে ডাকে, যেটা ঠিক না। হয় ফুল নেম না হয় লাস্ট নেম। আমরা কিন্তু এখানে ডক্টর সু বলতে পারি না, আর হে সু, হে তো আসলে ফ্রেন্ডের ইউজ করা হয়। বাট আমি এই টাইপের অনেকগুলো ইমেল দেখি আর কি, আমার এক্সপেরিয়েন্স আছে। একটা ব্যাপার হচ্ছে এখানে মেনশন করা উচিত যে আপনি কি করছেন, লাইক কারেন্টলি আই এম পারসুইং মাই মাস্টার্স ডিগ্রি ইন ফাইবার এন্ড পলিমার সায়েন্স at the University of Georgia and working in the area of non-open. So আমি কাজটা আমি এখানে মেনশন করলাম। আপনাদের কাছে আপনারা কোথায় কাজ করছেন বা কোনো রিসার্চ থাকলে এটা মেনশন করতে পারেন। আবার হচ্ছে আপনি কেন নক করছেন? কারণ আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করছি। আর হচ্ছে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট লাইন যে আমার রিসার্চটা আসলে আপনার সাথে লিঙ্কড, এবং কোন জায়গায় লিঙ্কড, আপনি এই এরিয়া নিয়ে কাজ করেন, আমার আসলে এরিয়া নিয়ে আমার অনেক কাজ আছে বা আমি এটা নিয়ে ইন্টারেস্টেড, সাথে সিভিটা অ্যাড করে দিবেন। আমার একটা এক্সপেরিয়েন্স আছে যে আমার এটা আসলে আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করেছিলাম। একটা স্টুডেন্ট আমার প্রফেসরকে ইমেল করেছিল, হাই আই এম এক্স ফ্রম বাংলাদেশ, এন্ড উনি মেনশন করেছিল আই এম প্ল্যানিং টু অ্যাপ্লাই ফর পিএইচডি প্রোগ্রাম বাট আই নিড ফান্ডিং। ইটস লাইক লুকিং ফর মানি উইদাউট এনি পারমিশন।
এটা আসলে খুবই একটা বাজে একটা ইমেইলিং আর কি। সো এটা আসলে আপনারা করবেন না, কারণ হচ্ছে যেহেতু এখানে বাংলাদেশ শব্দটা রিলেটেড, সো এটা অনেক রেপুটেশন বিয়ার করে। সো আশা করি এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন। এখন আসি হচ্ছে টেক্সটাইল আর পলিমারের রিসার্চ নিয়ে। সো ইউএসএতে আসলে টেক্সটাইল বা পলিমার এই জিনিসটা খুব কমপ্যাক্টলি ম্যাটেরিয়াল সায়েন্সের সাথে লিঙ্কড আপ। ফর এক্সাম্পল, এখানে ম্যাটেরিয়াল সায়েন্সে অনেক প্রফেসর টেক্সটাইল বা পলিমার নিয়ে কাজ করে। সো যদি শুধু টেক্সটাইল সার্চ করে খুব কম ইউনিভার্সিটি পাবেন, আবার ম্যাটেরিয়াল সায়েন্স সার্চ করলে অনেক পাবেন। সো এটা জানতে হবে, যদি আপনি সায়েন্স রিলেটেড কোনো টপিক কোনো এরিয়াতে কাজ করতে চান, দেন লাইক দেয়ার ইজ লট অফ অপরচুনিটি। আর রিসার্চ এরিয়াটা আসলে মেডিকেল টেক্সটাইলটা খুব পপুলার এখানে। আর স্মার্ট টেক্সটাইল লাইক ই টেক্সটাইল, প্রোটেক্টিভ ক্লোদিং, ফায়ার ফাইটার, ব্যালিস্টিক ম্যাটেরিয়াল। আর পলিমারের ক্ষেত্রে ন্যানো ম্যাটেরিয়ালস আর বায়ো ম্যাটেরিয়ালস গুলা খুব হটকেক বলা যায় এখন রিসার্চের জন্য, এবং প্রফেসররা অনেক স্টুডেন্ট নিচ্ছে এবং নিবে সামনে। আর অন দ্য আদার হ্যান্ড, যারা ফ্যাশন ডিজাইন বা মার্চেন্ডাইজিং লেখাপড়া করতে চায়, তাদেরও অপশন থাকে, যেমন কনজিউমার বিহেভিয়ার, সাস্টেনেবল টেক্সটাইল, ফ্যাশন ডিজাইনিং। এগুলো আসলে বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে আর কি। এদের জন্য আরএটা পাওয়া একটু টাফ, বাট টিএটা ইউজুয়ালি পাওয়া যায়। অনেকে আমাকে কোয়েশ্চেন করে ইনবক্সে, আমার তো টেক্সটাইল ভালো লাগে না, তাহলে আমি কি করবো? তো তাদের জন্য আসলে অনেকগুলো অপশন থাকে। আপনি টেক্সটাইল থেকে মুভ করতে চাইলে ইন্ডাস্ট্রিয়ালে যেতে পারেন, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং যেতে পারেন, আর হচ্ছে মেটেরিয়াল সায়েন্স তো আছে। এরপরে কোয়েশ্চেন অনেকে জিজ্ঞেস করে, জব প্রসপেক্টাস কেমন, ওরা কি টাইপের জব করে। এখানে আসলে জব প্রসপেক্টাস যদি পিএইচডি পর একরকম, আবার এমএস এর পর ডিফারেন্ট হতে পারে। তবে পিএইচডি করার পর অনেকে ফ্যাকাল্টি পজিশনে যায় আর কি, কারণ ইউএসএ তে পিএইচডি হোল্ডার কি আসলে ফ্যাকাল্টি পজিশন হিসেবে দেখতে সবাই পছন্দ করে। তাছাড়া যদি একাডেমিয়া ভালো না লাগে, তাহলে পলিমার অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট হিসেবে বিভিন্ন কোম্পানি লাইক ডুপন্ট, ইন্টেল, তারপর হচ্ছে অনেকে নাসাতেও জব করে যে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড নিয়ে। আর হচ্ছে বিভিন্ন পলিমার কোম্পানিতে প্রসেস ইঞ্জিনিয়ারিং হিসেবে, রিসার্চ অ্যানালিটিক্স হিসেবে কাজ করতে পারেন। অনেকে নাইকি, অ্যাডিডাস এগুলোতে জব করতে পারে। সো আমি একটু র্যাপ আপ করতে চাচ্ছি কিছু অ্যাডভাইস, যেটা হচ্ছে এগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে জার্নিটা আসলে অনেক ফ্রাস্ট্রেটিং অনেকের কাছে, কারণ হচ্ছে আনসার্টেন, বাট ইফ ইউ বি উইথ দ্যাট ইউ ক্যান গেট সাকসিড। সেলফ কনফিডেন্ট থাকতে হবে সবসময়, যে আমি পারবো, এটা বিলিভ করতে হবে। আমাকে একটা সেমিনারে জিজ্ঞেস করেছিল ইউএসএ তে যাওয়ার জন্য কি লাগে, জিআরই, আইএলটিএস, ভালো সিজিপিএ আর রিসার্চ পেপার। তা আমি বলেছিলাম এসব কিচ্ছু লাগে না, শুধু লেগে থাকা লাগে। আপনি যদি লেগে থাকেন আর এটা ফোকাস করেন, দেন আপনি অবভিয়াসলি ফান্ডিং পাবেন এবং ইউএসএ আসতে পারবেন। আপনাকে বিলিভ করতে হবে। আর একটা কথা হচ্ছে, অলওয়েজ কনসিস্টেন্ট থাকতে হবে। জিআরই একদিন পড়লাম, 5 দিন পড়লাম না, এটা আসলে হয় না। সো ডোন্ট পুট এনিথিং ফর টুমরো, জাস্ট ডু ইট টুডে। আর হচ্ছে অলওয়েজ বি কনসিস্টেন্ট। আর হার্ডওয়ার্ক কিন্তু হতেই হবে, কারণ ইউএসএ তে আসবেন, একটু তো কষ্ট করতেই হবে। আরেকটা হচ্ছে প্ল্যানিং, কারণ আপনি নেক্সট 5 ইয়ার্স কি করবেন এটা এখন থেকে জানা উচিত, যে আমি পিএইচডি করব, আর মাস্টার্স করব, দেন জব করব, দেন এটা করব। এটা খুব ইম্পর্টেন্ট। আর মোস্টলি স্বপ্নটাকে বড় করুন, যে ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করুন, একটা গোল সেট করুন। আর হচ্ছে ডোন্ট ফলো আদার পিপল ব্লাইন্ডলি। গুগল আছে, চিন্তা করুন। গুগল ইজ দ্য বেস্ট সোর্স অফ নলেজ ফর শিওর। আপনি গুগল করলে অনেক কিছু পাবেন। থ্যাংক ইউ। কোন কোয়েশ্চেন? ওকে প্রতিম, তাহলে আমরা এখন কোশ্চেনে চলে যেতে পারি। হ্যাঁ, আমাদের যারা পার্টিসিপেন্টস আছে, যারা এতক্ষণ আমাদের কথা শুনলো, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমাদের চ্যাট বক্স ওপেন আছে, সেখানে তারা কোশ্চেন থ্রো করতে পারে। আমাদের গেস্ট সেই কোশ্চেন গুলো অ্যান্সার করবে। আমরা অলরেডি 2টা কোশ্চেন পেয়ে গেছি। আমি একটু তোমার সাথে কোঅপারেট করি। একজন
জিজ্ঞেস করছে যে ভালো ভার্সিটিতে অ্যাপ্লাই করার পর জিআরই তে কত নাম্বার পেলে সুবিধাজনক অবস্থানে থাকা যায়। আমার মনে হয় অ্যাপ্লাই করার পরে না, মানে ও যেটা জানতে চাইছে যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে জিআরই স্কোরটা আসলে কতটা প্রভাব ফেলে ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। ওকে, খুবই সুন্দর একটা কোশ্চেন। এটা আসলে অ্যাপ্লিকেশনটা আসলে এরকম, আমি যদি কোশ্চেন করি স্কিলটাকে কত পেলে আমি ভর্তি পরীক্ষায় আমার আসবে আর কি, ডিপেন্ডিং অন ওই মুহূর্তে কতজন অ্যাপ্লাই করেছে আর প্রোফাইলটা কেমন। আহ, এই জন্য আসলে 315 থেকে 310 ইটস এ গুড স্কোর আমার মনে হয়। তো আমরা যেটা যে কোশ্চেন করছে সে হয়তো অ্যান্সারটা পেয়ে গেছে যে যদি ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই কেউ, তার জন্য স্ট্যান্ডার্ড স্কোরটা আমরা মনে করি সেটা হচ্ছে 310 অ্যান্ড অ্যাবভ। আর নেক্সট কোশ্চেন একজন করছে সেটা হচ্ছে ইজ ইট ম্যান্ডেটরি টু রাইট এ স্টোরি ইন এসওপি। সে আসলে বলতে চাচ্ছে যে এসওপি তে সে কি কোন স্টোরি লিখতে পারবে কিনা। স্টোরি আসলে স্টোরিটা রিলেভেন্ট হতে হবে। ফর এক্সাম্পল, আমি লাইক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা কাপড় খুঁজে পেলাম, so আমার টেক্সটের উপর ইন্টারেস্ট হয়ে গেল। ইট ডাজন্ট মেক এনি সেন্স, বাট এটা যদি রিলেটেড হয় দেন ইট শুড ইনক্লুড অবভিয়াসলি। বিকজ আর একটা ব্যাপার হচ্ছে এসওপি কখনো কারো কাছ থেকে কপি করবেন না, কারণ হচ্ছে লাইক এভরিওয়ান হ্যাজ দেয়ার ডিফারেন্ট স্টোরি, রাইট? সো এটা আসলে অ্যাপ্রিসিয়েট করে না আর কি। ওকে, সো নেক্সট কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে একজন কোশ্চেন করছে যে যদি ইউএসএ থেকে কেউ যেতে চায় তাহলে কি তাকে মানে রিসার্চ মাইন্ড সেট করে কি যাওয়া উচিত কিনা, বা ইজ দেয়ার এনি আদার অপশন রাদার দেন রিসার্চ। ওকে, সো ইউএসএ তে দুই টাইপের মাস্টার্স আছে, একটা হচ্ছে থিসিস বেসড, একটা হচ্ছে নন থিসিস। সো আপনার যদি রিসার্চ ভালো না লাগে, এটা রিসার্চ আসলে কারোই ভালো লাগে না সত্যি কথা। সো সেক্ষেত্রে আপনি মাস্টার্স করে আহ, মানে এটা জবে ঢুকতে পারেন, এটা একটা অপশন থাকে। আর হচ্ছে অনেক ক্ষেত্রে থিসিস করতে হয়, তো থিসিস মানে তো রিসার্চ, সো ওইটা আসলে সীমিত সময়ের জন্য করতে হয়। সো ইয়া, ইউ হ্যাভ অপশন। তার সাথে একটু কোশ্চেন আর একটা অ্যাডিশন ছিল, আমি ওইটাকে একটু সিম্পলিফাই করি। সে হয়তো জানতে চাইছে যে বিদেশে যাবার ক্ষেত্রে টাকাটাও একটা বিরাট ভূমিকা। আমার মনে হচ্ছে কোশ্চেনটা আমরা এইভাবে করতে পারি যে অনেকে দেখা যাচ্ছে যে মানে ফিনান্সিয়াল একটা ব্যারিয়ার ফেস করে পারিবারিক ভাবে। তো সেই ক্ষেত্রে আহ, ধরে নেই যে কারোর আসলে কোনো সেভিংস নাই বা এই জাতীয় কোনো কিছু নাই, তো ফিল সে আসলে বাইরে যাইতে চায়, সেই ক্ষেত্রে এটা আসলে কিভাবে ওভারকাম করা সম্ভব। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা আসলে আমার এক্সপ্লেন করা উচিত ছিল প্রেজেন্টেশনে। আসলে যদি আমি ফুল ফান্ডিং পাই, এখানে খরচ বলতে আসলে ফান্ডিং এর আগে, আমি যাওয়ার আগ পর্যন্ত জিআরই দেওয়া, এটা হচ্ছে 18,000 টাকা। আইএলস আই গেস 16,000, সবকিছু মিলাই। আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, যেটা হচ্ছে 50 থেকে 100 টাকার মধ্যে ভেরি করে। সবকিছু মিলাই প্লেন ফেয়ার সহ সবকিছু মিলে আমার মনে হচ্ছে 2 থেকে 3 লাখ লাগতেই পারে। সো এটা আসলে স্যাক্রিফাইস করতে হবে বা ম্যানেজ করতে হবে আনফরচুনেটলি। আমার মনে হয় না এটা অ্যাফোর্ড করা খুব ডিফিকাল্ট কোনো কিছু হবে। হয়তো সরাসরি নিজের ফ্যামিলি থেকে অ্যাফোর্ড না করতে পারলেও কোনো না কোনো ভাবে ম্যানেজ হয়ে যায়। পরবর্তীতে গিয়ে হয়তো ইউএসএ তে যাওয়ার পরে সেটা খুব দ্রুত সময়ের মধ্যে আবার ব্যাক করে দেওয়ার সুযোগ থাকে। তো আশা করি সে অ্যান্সারটা পেয়ে গেছে যে কোশ্চেন করছে। আমি আর একটা কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে জিআরই এক্সামে তো 4টি ভার্সিটির জন্য ফ্রি অ্যাপ্লাই করা যায়। সেক্ষেত্রে কোন ভার্সিটি গুলা তার জন্য সিলেক্ট করা বেটার হবে টেক্সটাইলে যদি সে অ্যাপ্লাই করতে চায়। সো এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন টাইপের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, আপনার ওভারঅল প্রোফাইল কেমন। ফর এক্সাম্পল, আপনার জেড স্কোর খুব খারাপ আসলো, so আপনি আগে থেকে 4টা ইউনিভার্সিটি সিলেক্ট করলে এটা আসলে খুবই টাফ আর কি। আমি মনে করি যদি জিআর স্কোর 305 এর মধ্যে হয় বা 305 এর উপর হয়, তাহলে এনসি স্টেট, যেটাকে নর্থ ক্যারোলিনা স্টেট, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ জর্জিয়া, তারপর হচ্ছে আহ, আর একটা ইউনিভার্সিটি আছে যেটা হচ্ছে কর্নেলে অ্যাপ্লাই করতে পারেন, যদিও টাফ। আর একটা ব্যাপার হচ্ছে চাইলে ইয়াতে অ্যাপ্লাই করতে পারেন, মিজোরি আর লুজিয়ানা স্টেট আর ওকলাহোমা স্টেট। আসলে অনেক অপশনস আছে, যেটা প্রতিম অলরেডি বলে দিছে তার প্রেজেন্টেশনে যে গুগল ইজ দ্য বেস্ট মানে asset। তো যদি কেউ তার প্রোফাইলের সাথে ম্যাচ করে ইউনিভার্সিটি সার্চ করে, সে গুগলে আসলে সব জেনে ফেলতে পারে।
তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। একজন বলছে যে দেশে ফিরে আসার পরে, মানে কেউ যদি ইউএসএ তে যায় পিএইচডি অর লাইক এমএসসি তে, দেন সেটা কমপ্লিট করে দেশে ফিরে আসার পরে তার আসলে অপরচুনিটিস গুলো কেমন থাকে দেশের জব মার্কেটে। এবং এর সাথে আরেকটা কোশ্চেন সে অ্যাড করছে যে সেক্ষেত্রে সে যদি অন্য ইউনিভার্সিটি গুলোতে ফ্যাকাল্টি হিসেবে যেতে চায়, সেই অপরচুনিটিটা আসলে কিরকম? আচ্ছা, সো ইউএসএ বা নর্থ আমেরিকার ডিগ্রি গুলা হচ্ছে আমাদের শুধু আমাদের দেশে না, মানে ডিফারেন্ট কান্ট্রিতে লাইক কানাডা অর এনি আদার কান্ট্রিজ ওরা খুব প্রিফার করে। সো আমি ইউএসএ থেকে মাস্টার্স করার পর ইনফ্যাক্ট আমি চলে গেলাম, ডাজন্ট মিন দ্যাট আমি শুধু বাংলাদেশে যাচ্ছি, আমি অন্য কান্ট্রিতেও যেতে পারছি বা অন্য কান্ট্রিতে ফ্যাকাল্টি পজিশন হিসেবে অ্যাপ্লাই করতে পারছি। সো হ্যাঁ, বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে ওরা নর্থ আমেরিকার ডিগ্রি অনেক ইভালুয়েট করে। সো আমি মনে করি there should be some option and some of scope as well. আমি একটু এর সাথে অ্যাড করি যে আমি যতটুকু জানি যে ইউএস এর যে ডিগ্রি গুলো যেটা ইউনিভার্সিটি গুলো প্রোভাইড করে সেগুলো ওয়ার্ল্ডস বেস্ট। এর সাথে আসলে কোনো জায়গা আসলে মানে প্যারালাল হতে পারে না। ইনফ্যাক্ট কানাডা এডুকেশন সিস্টেম সম্পর্কেও জানছি, ইউরোপের এডুকেশন সিস্টেম সম্পর্কেও জানছি, সব সব দিক বিবেচনা করে আসলে ইউএসএ বেস্ট। তো ডেফিনেটলি তার ইভালুয়েশন থাকবে সব জায়গাতে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো নেক্সট কোশ্চেনে চলে যাই যে গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার ঠিক কখন অ্যাপ্লাই করলে ভালো হয়, আর এক্ষেত্রে কি জব এক্সপিরিয়েন্স কোনো অ্যাডেড অ্যাডভান্টেজ কিনা? So anything additional should be an advantage. So অনেকে আবার অনেকে আমি দেখছি যে 8 সেমিস্টারের রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করে ফান্ডিং নিয়ে চলে আসছে। সো ডিপেন্ডিং অন ইউর প্ল্যান, বাট অবভিয়াসলি জবের এক্সপিরিয়েন্স থাকাটা ভালো, এটা আমি বলবো যে উচিত আর কি। ওকে, এর সাথে যদি তুমি একটু অ্যাড করে দিতা। অনেকেই কোশ্চেন করে যে আমি তো ইউনিভার্সিটিতে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ, তো পড়ালেখার পাশাপাশি আমি এখানে অনেক সময় দিচ্ছি, তো এই যে সময়গুলো দিচ্ছি এগুলো কি পরবর্তীতে আমার কোনো ক্ষেত্রে কাজে লাগবে কিনা? দ্যাটস এ গুড কোয়েশ্চন। এসওপি তে একটা অপশন আছে যে এক্সট্রা কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস কি করে। ফর এক্সাম্পল লাইক একটা ছেলে লিডারশিপ স্কিল আছে কিনা, লাইক টিম বিল্ডিং কোনো ক্যাপাবিলিটি আছে কিনা। কারণ একটা ল্যাব চালানোর জন্য বা একসাথে কোলাবোরেট করার জন্য মাস্ট তার এই ক্যাপাবিলিটি গুলো থাকা উচিত, তার এই ক্যালিবার গুলো থাকা উচিত। সো আমি মনে করি ইউ ক্যান ইনক্লুড দোজ থিং ইন দ্য এসওপি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে অন্য কান্ট্রিগুলোতে যাওয়ার ক্ষেত্রে একটা কমন একটা রিকোয়ারমেন্ট থাকে যেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট। তো ইউএস এর ক্ষেত্রে এই জাতীয় কোনো আছে? সো আমাদের আজকের প্রেজেন্টেশনের এই সেমিনারের উদ্দেশ্য হচ্ছে ফুল ফান্ডিং কিভাবে পেতে হয়। সো আপনি যদি ফুল ফান্ডিং পেয়ে যান, যে আমার ক্ষেত্রে হয়েছিল, আপনার আসলে টাকা পয়সা দেখানোর উচিত মানে দরকার হয় না, বাট ইন কেস কিছু সেফ সাইডে থাকার জন্য অনেকে দেখায় আর কি। বাট ইট, ফর এক্সাম্পল আমি দেখাইছিলাম 1,00,000 টাকা। সো এটা আসলে ম্যান্ডেটরি না আর কি, যদি ফুল ফান্ডিং পেয়ে যান। এটা আসলে আমি কি আনসার দিতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ শিওর, আমার মনে হয় সে অলরেডি আনসারটা পেয়ে গেছে। আরেকটা কোশ্চেন চলে আসছে, আমার মনে হয় এর কিছু কিছু অংশ আমরা অলরেডি আনসার করে ফেলছি, আমি তারপরও তোমার সাথে একটু ইন্টারঅ্যাক্ট করি। যে কেউ বলছে একজন যে ফ্রেশার হয়ে যদি সে ইউএসএ তে যেতে চায়, তাহলে মানে ফ্রেশার হয়ে যাওয়াটা উচিত হবে কিনা, মানে হচ্ছে এমএস অথবা পিএইচডি প্রোগ্রামে, নাকি তার কিছু জব এক্সপিরিয়েন্স দেশ থেকে গ্যাদার করে দেন তাকে অ্যাপ্লাই করা উচিত? আমি মনে করি যদি সে আসলেই খুব প্যাশনেট থাকে, তার ফ্রেশার হয়ে যাওয়া উচিত। যদি তো সবকিছু দেয়া থাকে, সো ওয়াই নট তো টাইম ইজ প্রেশিয়াস। সেটাই সেটাই। আরেকজন কোশ্চেন করছে যে এমন কি কোনো সাইট আছে যেখানে আসলে সব ইউনিভার্সিটি প্রোফাইল খুঁজে পাওয়া যাবে? এটা আসলে টাফ, এরকম কোনো সাইট নাই আসলে প্রোফাইলটা, কারণ এগুলো আসলে রিভাইজ হয়, মানে আপডেট হয় প্রতি সেমিস্টারে। সো আসলে কষ্ট করতে হবে, গুগল করতে হবে। গুগল করতে হবে, এইটাই। সেটাই। আনফরচুনেটলি নো। একজন জিজ্ঞেস করছে যে সে স্পন্সরশিপ, আসলে আমি এই জাতীয় কোশ্চেন নিব না, কারণ এখানে আমাদের ফোকাসটা হচ্ছে আমরা কিভাবে ফুল ফ্রি আমরা ইউএসএ তে যেতে পারি। তো এই টাকা পয়সা কত কি দেখাইতে হবে এই আলোচনাতে আসলে আমরা কোনো অ্যান্সার দিব না, কারণ আমরা চাই যে ক্যান্ডিডেট তার ক্রিডেন্সিয়ালটাকে এমন ভাবেই বিল্ড আপ করুক যেন আসলে তাকে কোনো টাকা পয়সা দিয়ে ইউএসএ না যাইতে হয়, সোজা কথা। দ্যাটস ইট। লাস্ট কোশ্চেনে আমরা চলে আসছি। লাস্ট কোশ্চেন করছে যে এলওআর এর জন্য আমি কাকে মেইনলি অ্যাপ্রোচ করব যদি আমার ভার্সিটিতে ডিপার্টমেন্ট হেড পর্যাপ্ত না থাকে? ইটস এ গুড কোয়েশ্চেন অলসো। ফার্স্ট অফ অল হচ্ছে আমার টিচারদের কাছ থেকে অ্যালোয়ার নেওয়া উচিত। এই ক্ষেত্রে আবার ফোর্থ ইয়ারে যে থিসিস করি, তার থিসিস সুপারভাইজারটা আসলে মেইন। হ্যাঁ, অনেকে বলে হচ্ছে আমার কি আসলে পিএইচডি হোল্ডার টিচারের কাছ থেকে অ্যালোয়ার নিতে হবে কিনা মাস্ট।
আমি বলবো না, কারণ হচ্ছে একটা সুপারভাইজার বলবে হচ্ছে আমি কেমন বা আমি কিভাবে মোটিভেটেড আমার রিসার্চের প্রতি, এবং আমাকে সে ভালো ডিফাইন করতে পারবে। সো ইয়া, অবভিয়াসলি একটা এলোয়ার মাস্ট সুপারভাইজারের কাছ থেকে লাগবেই, এটা ফর শিওর। আর বাকি দুইটা আসলে লাইক অন্য অন্য ডিপার্টমেন্টের স্যারের কাছ থেকে নেওয়া যায়, এটা আর কি। আম, একজন কোশ্চেন করছে যে আসলে আহ, আহ, মানে তোমার ক্ষেত্রে বলছে যে তুমি হয়তো এক্সপিরিয়েন্স করছো যে অনেক বাংলাদেশি পাইছো এখানে, তো সবকিছু কনসিডার করে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে ফুল ফ্রি স্টুডেন্টশিপ পাওয়ার যে রেট সেটা আসলে কিরকম? সো এটা আসলে রেস বা ন্যাশনালিটির উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে আমার প্রোফাইলটা কিরকম তার উপর। সো আমাদেরকে আসলে শুধু বাংলাদেশি স্টুডেন্টের সাথে কম্পিট করতে হবে না, যারা অ্যাপ্লাই করে অল দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ওদের সাথে কম্পিট করতে হয়। সো এটা আসলে বলাটা টাফ, বাট স্টিল বাংলাদেশে খুব ভালো রেপুটেশন আছে স্টুডেন্টদের। ওকে, সো নেক্সট ওয়ান হচ্ছে আহ, অনেক কোশ্চেন চলে আসতেছে। আই থিংক উই হ্যাভ টাইম, সো হ্যাঁ, সেটাই সেটাই আর কি, তো আমরা মনে হয় যাইতে পারি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ইমিগ্রেশন সিস্টেমটা আসলে কিরকম, এবং আফটার গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট বা সিটিজেনশিপ পাওয়ার যে কমন কোশ্চেন সবার যেরকম থাকে। দ্যাটস এ বিলিয়ন ডলার কোয়েশ্চেন হ্যাঁ, ইনডিড। মিলিয়ন ডলার কোশ্চেন। আমি কিভাবে থাকবো? হ্যাঁ, হ্যাঁ, সো সেটাই। এখানে হচ্ছে যখন আমি গ্রাজুয়েশন শেষ করি, তখন আসলে লাইক ফর এক্সাম্পল পিএইচডি শেষ করার পর আমি যেহেতু সায়েন্সে 3 বছরে আমাকে সময় দেওয়া হবে। এই 3 বছরের মধ্যে আমি যদি জব পাই, এরপর হচ্ছে H1B পাবো। H1B আমার কোম্পানি আমাকে স্পন্সর করবে। স্পন্সর করলে কোম্পানি থ্রু দিয়ে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর একটা অপশন হচ্ছে লাইক ইফ ইউ হ্যাভ গুড নাম্বার অফ পাবলিকেশনস সাইটেশনস, তুমি নিজে অ্যাপ্লাই করতে পারবা। লাইক এটাকে বলা হচ্ছে NIW, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। সো যারা পিএইচডি করে সাধারণত ওরা এই 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 ওয়েটা ফলো করে, এটার জন্য আসলে অত বেশি কোম্পানির জন্য লাগে না, সে পিএইচডির লাস্ট সেমিস্টারে অ্যাপ্লাই করে দেয়। বাট ইউ শুড হ্যাভ গুড পাবলিকেশনস। আর হচ্ছে সবাই তো এভাবে যায় আর কি, যে H1B দেন গ্রিন কার্ড, অর NIW দেন গ্রিন কার্ড। ধাপে ধাপে আর কি অ্যাপ্রোচ করা। নেক্সট একজন কোশ্চেন করছে, আমি যদিও এই কোশ্চেনের অ্যান্সার দিতে ইচ্ছুক না, তারপর আমি তোমার সাথে শেয়ার করি যে সে হোপফুলি সে প্রিপারেশনের মধ্যে আছে এখন, সে ব্যারন্স, ম্যানহাটন 5 LB বইগুলো পড়তেছে, এবং পড়ার সময় অনেক নতুন শব্দের সাথে সে পরিচিত হচ্ছে, যার বেশিরভাগ শব্দের সাথে সে প্রিভিয়াসলি পরিচিত ছিল না। কিভাবে সে ওভারকাম করবে? আচ্ছা, সো আপনি যদি 2000 ওয়াটও পড়েন, এক্সামে অনেক আনকমন ওয়ার্ড পাবেন ফর শিওর, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে ওভারকাম কিভাবে করবেন। একটা ফুল সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ডের মিনিং না জেনে কিভাবে এটা গেস করা যায়, এটা হচ্ছে আপনার মেইন টেকনিক আর কি। সো এটা যদি পারেন তাহলে আপনার ইউ ক্যান মেক গুড স্কোর ইন রিডিং। সোজা কথা হচ্ছে যে আসলে সেন্টেন্সে কি ওয়ার্ড আছে সেটার থেকে বেশি ভূমিকা রাখবে যে সেন্টেন্সটা আছে আসলে কি মিন করতে চাচ্ছে, এই কনটেক্সটটা বোঝা। হ্যাঁ, আমি যদি সব বুঝি, তাহলে কিন্তু ইজিলি গেস করা যাবে, তাই না? একটা অনেকে দেখি শেয়ার করে যে দেখা যাচ্ছে একটা সেন্টেন্সে 10টা কি 12টা ওয়ার্ড আছে, বাট এখানে হয়তো তুমি 2টা ওয়ার্ড জানো না বা 3টা ওয়ার্ড জানো না, তো তুমি যে হুম, বাকি 7টা ওয়ার্ড জানো সেটা থেকে অ্যাকচুয়ালি সবাই গেস করে ফেলে যেটা আসলে পজিটিভ কনটেক্সটে যাচ্ছে নাকি নেগেটিভ কনটেক্সটে যাচ্ছে। তো এইগুলো আসলে এক্স্যাক্টলি। ট্রিক্স করতে করতে আসলে চলে আসবে আয়ত্তে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোশ্চেনটা আমাদের গেস্ট প্রতিম অলরেডি তার প্রেজেন্টেশনে এই কোশ্চেনের আনসারটা দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে সে এসওপির একটা ফরম্যাট জানতে চাচ্ছিল, সেটা হয়তো পরবর্তীতে আমাদের এটা ভিডিও আকারে যাবে, সেখানে হয়তো সে মানে রিভিউ করে নিলে এই অ্যান্সারটা পেয়ে যাবে। আমি আমি অনেকের কাছ থেকে এই কোশ্চেনটা পাই আর কি, যে আমি তো মানে ওরা বলে কি যে আমি ব্যাক বেঞ্চার, আমার সিজিপিএ 3 এর নিচে, কি কোনো হোপ আছে কিনা। হুম। তো আমি বলবো হচ্ছে একমাত্র কান্ট্রি যেখানে CGPA নিচে হলেও আসতে পারে, যদি বাকি প্রোফাইল খুব ভালো। আহ, আমার এক পরিচিত, সে হচ্ছে 2.75 দিয়ে খুব ভালো একটা ইউনিভার্সিটিতে আসছে। বাট ইট ডাজন্ট দ্যাট উই শুড নট স্টাডি ওয়েল এন্ড টু গেট গুড সিজিপিএ। ওকে, বাট এটা হচ্ছে বলছি মানে আশার প্রদীপটা আছে, হুম। এটাই বলতে চাচ্ছিলাম আর কি। সেটাই আর কি, আর নেভার হচ্ছে লুজ হোপ। আর হচ্ছে সবসময় লেগে থাকতে হবে, কারো যদি প্যাশন থাকে
যে আমি এই জিনিসটা আমার এনিহাও আমাকে এটা অ্যাচিভ করতে হবে, সো দেয়ার ইজ লটস অফ অপরচুনিটিস দেয়ার। তো সিজিপি এর কোশ্চেনটা অলরেডি আনসার করে দিছে, আমার মনে হয় এই কোশ্চেনটা না পিক করলেও চলে, যে সিজিপিএ ম্যাটার করে কিনা অ্যাপ্লাই করার ক্ষেত্রে। তো এটা অলরেডি আসলে অ্যান্সারটা করে দিছে। তো প্রতিম, আমরা শেষ করতে পারি নাকি? হ্যাঁ, তো সবার উদ্দেশ্যে বলতে চাই, এই টাইমটা আসলে আমাদের কাজে লাগানো উচিত। যে আমরা আসলে খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বাসায় বসে আছি। সো এখন থেকে আপনি চাইলে অনেক কিছুর জন্য রেডি হতে পারেন, লাইক জিআরই, আইএলটিএস এগুলোর জন্য। সো মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। আর একটা ব্যাপার হচ্ছে, আহ, যেটা আমি দেখছি যে আমার ক্ষেত্রে হয়েছিল, আহ, সবাই খুব নেগেটিভ কথা বলতো আর কি। সো ডোন্ট কেয়ার অ্যাবাউট দোজ ওয়ার্ডস। ওইসব ওয়ার্ড গুলা পজিটিভলি নিতে হবে। তো কারণ হচ্ছে মানুষ তো ফিউচারে জানে না কে কোথায় যাবে। সো অলওয়েজ পজিটিভ থাকতে হবে এবং ট্রাই করতে হবে। কারণ মোটিভেশনটা অনেক বড় জিনিস আর কি। আর হচ্ছে অনেকে বলে যে আমি এই জায়গায় ব্যাকগ্রাউন্ড থেকে আমি কি পারবো কিনা। আমি এমন দেখছি যে গ্রামের একটা কলেজ থেকে, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে, ওখান থেকে সে অনার্স পাস করে সে জিআরই দিয়ে সে ইউএসএ তে একটা ভালো একটা কোম্পানি, নামটা হচ্ছে আহ, আমি ঠিক মনে করতে পারছি না, লাইক ডুপন টাইপের একটা পলিমার কোম্পানি কেমিস্ট্রিতে। সে ওখানে খুব ভালো একটা জব করে এবং সে করছে হচ্ছে ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে। So আমার কথা হচ্ছে, ইফ সামওয়ান ক্যান ডু দ্যাট, দেন হোয়াই ইউ ক্যান নট ডু দ্যাট, রাইট? আর হচ্ছে আগে থেকে সবকিছু প্রিপারেশন নেওয়া উচিত। কারণ জানি না আমাদের অপশন গুলো সামনে বন্ধ হয়ে যাবে কিনা। সো এখন থেকে সবকিছু প্রিপারেশন নেওয়া উচিত। আমার যদি মাল্টাইপল অপশন থাকে তাহলে কেন না। এই অনেক সুন্দর কথা। হোপফুলি যারা আমাদের পার্টিসিপেন্টস জয়েন করছে আমাদের সাথে, তারা এই কথার মর্মার্থ বুঝতে পারবে এবং এই সময়গুলা, প্রচুর সময় এখন যাচ্ছে, যেগুলো আসলে আইডল নষ্ট না করে সময়গুলো ইউটিলাইজ করবে। হোপফুলি তারা এটা মেনে চলবে। তো প্রতিম, আবারও তোমাকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। তো স্টে সেফ এন্ড টেক কেয়ার অফ ইউ। And সবাইকে ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য। and সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। স্টে সেফ, স্টে হোম, দ্যাটস ইট। ওকে, টেক কেয়ার। ওকে, বাই। বাই।